দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপির প্রার্থী হলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরই মধ্যে মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। দুপুরে সচিবালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলাকালে এসব তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসন থেকে বিজয়ী হয়ে স্থানীয় সরকারমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০১১ সালের ২০ মার্চ বিএনপির তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবরণের পর দলটির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে ঘোষণা করেন। ২০১৬ সালের ১৯ মার্চ দলটির ষষ্ঠ জাতীয় সম্মেলনে মির্জা ফখরুল মহাসচিব হিসেবে নির্বাচিত হন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আনন্দের সাথে জানাচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তিনি প্রার্থী হওয়ার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। আমাদের দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তার কাছে দায়িত্ব দেওয়া আছে, তিনি যে প্রক্রিয়ায় যেভাবে হোক তিনি এটা নিয়ে মতামত নিয়ে তিনি সেটা জানাবেন, সেটা আপনারা পরে জানতে পারবেন। এখন শুধু দলের রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আমরা ঘোষণা করলাম। দর্শক, এ বিষয়ে আরো খবরাখবর জানতে আমরা আমাদের সহকর্মীদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব। আমাদের সহকর্মী মোহাম্মদ হোসেন আছেন সচিবালয়ে এবং ফারজানা আক্তার রয়েছেন নির্বাচন কমিশনে। পর্যায়ক্রমে তাদের কাছে আমরা যাব। প্রথমে আমরা সহকর্মী মোহাম্মদ হোসেনের কাছে যেতে চাই। হোসেন, দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি, সেই বিষয়ে একটু বিস্তারিত বলবেন এবং স্থায়ী কমিটির বৈঠক শেষে আর কোনো ধরনের তথ্য আপনি জানতে পেরেছেন কিনা সেই বিষয়ে যদি একটু বলেন। নুসরাত, বাংলাদেশের ইতিহাসে জাতীয়তাবাদী দল বিএনপির ইতিহাসে একটি ঐতিহাসিক অধ্যায়ের সমাপ্তি হলো। দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় দায়িত্ব পালন করে আসা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি ২০১১ সালে খন্দকার দেলোয়ার যখন ইন্তেকাল করেন, তার ইন্তেকালের পরে কিন্তু ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব নিয়েছিলেন। এরপরে ২০১৬ সালে ষষ্ঠ জাতীয় কাউন্সিলে তিনি মহাসচিব হিসেবে নির্বাচিত হন। দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় এই দায়িত্ব পালন শেষে আজকে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ যে পদ সেই আসনে আসীন হতে চলেছেন। অর্থাৎ বিএনপির পক্ষ থেকে তাদের যে রাষ্ট্রপতি মনোনয়ন, সেই মনোনয়নের চূড়ান্ত করেছেন এবং তার নাম ঘোষণা করেছেন। বিএনপি মহাসচিব সদ্য তিনি পদত্যাগ করেছেন এবং স্থায়ী কমিটির সদস্য পদ থেকেও কিন্তু তিনি পদত্যাগ করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি হতে চলেছেন বিএনপির চূড়ান্ত প্রার্থী এবং 12:30টার দিকে বিএনপির স্থায়ী কমিটির যে বৈঠকটি হওয়ার কথা ছিল সঠিক সময়ে সেই বৈঠকটি শুরু হয়। পরবর্তীতে বৈঠকের মাঝখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, এই ঘোষণা দিয়েছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব, তিনি মহাসচিব এবং স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করে তার নাম রাষ্ট্রপতির মনোনয়ন জন্য চূড়ান্ত করা হয়েছে এবং মিটিং শেষে ১:৩০টার দিকে বিএনপির প্রতিনিধি দল সচিবালয় থেকে নির্বাচন কমিশনের দিকে তারা নির্বাচন কমিশনের তার যে মনোনয়নপত্র, সেটি মনোনয়নপত্র দেওয়ার জন্য নির্বাচন কমিশনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদের নাম প্রস্তাব এবং সমর্থন করেছেন গয়েশ্বরচন্দ্র রায়, স্থায়ী কমিটির সদস্য, এবং ডক্টর আব্দুল মঈন খান। তো এরই মধ্য দিয়ে কিন্তু ১.৫ দশকের দীর্ঘ সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা, গণতান্ত্রিক আন্দোলনের যে বাংলাদেশের একটি অধ্যায় রচনা করেছেন মহাসচিব হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব পালন করেছেন। সেই দায়িত্ব থেকে তিনি অব্যাহতি নিয়েছেন এবং রাষ্ট্রপতি পদের জন্য আগামী ২০ আগস্ট তিনি নির্বাচনের মধ্য দিয়ে তিনি সেই রাষ্ট্রের সর্বোচ্চ যে আসন, সেই আসনে মহামান্য রাষ্ট্রপতি পদে আসীন হবেন। তো এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সবশেষ খবর। নুসরাত। মোহাম্মদ হোসেন, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এবার একটু নির্বাচন কমিশনে যেতে চাই, সেখানে আছেন সহকর্মী ফারজানা আক্তার।
ফারজানা মোহাম্মদ হোসেন যেমনটা জানাচ্ছিলেন, সচিবালয়ে বৈঠক শেষে বিএনপির একটা দল এরই মধ্যে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে রওনা হয়েছে। তারা কি পৌঁছেছেন কিনা কিংবা কখন নাগাদ পৌঁছাতে পারে এবং সেখানকার যাবতীয় কি ধরনের বিষয় রয়েছে, কি কি বিষয়ে আলোচনা হতে পারে, সব মিলিয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে সেটা যদি বলেন। নুসরাত, বিএনপির যে প্রতিনিধি দল সচিবালয় থেকে রওনা হয়েছেন তারা এখনো এসে পৌঁছেনি, তবে আমরা যেমনটা তথ্য পেয়েছি তারা খুব কাছাকাছি আছেন, হয়তোবা কিছুক্ষণের মধ্যে সেই দলটি এসে পৌঁছাবেন এবং তারা আসার পর নিয়ম অনুযায়ী যে প্রধান নির্বাচন কমিশনার অর্থাৎ যিনি রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচনী কর্তার দায়িত্ব পালন করছেন এএমএম নাসির উদ্দিন, তার কাছে সেই মনোনয়ন ফর্ম বা মনোনয়নপত্রটি জমা দেবেন নিয়ম অনুযায়ী এবং সেখানে প্রস্তাবকের সমর্থন এবং সমর্থকের স্বাক্ষর থাকবে নিয়ম অনুযায়ী তারা জমা দেবেন। এবং আমরা কিন্তু আপনার মাধ্যমে শুনছিলাম যে বিএনপি তাদের যে প্রার্থী রাষ্ট্রপতি পদে সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনীত করেছেন এবং এর আগে কিন্তু জামাতের যে 11 দলীয় ঐক্য জোট তারা অলি আহমেদকে মনোনয়ন দিয়েছে দলের পক্ষ থেকে এবং জামাতের যেই জোট 11 দলীয় জোট তারা সকালে এসে তাদের নিয়ম অনুযায়ী তাদের মনোনয়নপত্র জমা দিয়ে গেছেন এবং তারা এরপর গণমাধ্যমে কথা বলেছেন এবং তারা যেমনটি জানিয়েছেন যে আসলে এই রাষ্ট্রপতি নির্বাচনে হার জিত তাদের কাছে কোনো বিষয় না, তারা আসলে প্রতিদ্বন্দ্বিতামূলক একটি নির্বাচনে অংশগ্রহণ করতে চান, তারা গণতন্ত্রের ধারা বজায় রাখতে চান, এই জন্যই তারা নির্বাচন করছেন। এবং তারা এমনটিও বলেছেন যে আসলে বিএনপি সরকার এই যে 70 অনুচ্ছেদ যার অধীনে আসলে এমপিদেরকে তার দলের বিরুদ্ধে গিয়ে ভোট দেওয়ার নিয়ম নেই সেটি অধ্যাদেশ করে তারা বাতিল করতে পারত, তারা জানিয়েছেন যে এটি করলে হয়তোবা এটি বিএনপি সরকারের জন্য আরো ভালো হতো। তবে এর আগে কিন্তু আমরা দেখেছি যে বিএনপির যে চিফ হুইপ তিনি বলেছেন যে 70 অনুচ্ছেদের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই এবং এই 70 অনুচ্ছেদ অনুযায়ী যেহেতু ভোট হতে যাচ্ছে সে এবং সংসদে যেহেতু বিএনপি সংখ্যাগরিষ্ঠ রয়েছে সেক্ষেত্রে বলা যায় যে মনোনয়নপত্র যদি ঠিক থাকে অর্থাৎ মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে উত্তীর্ণ হয়ে গেলে বলাই যায় যে দেশের আগামীতম 23তম রাষ্ট্রপতি কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর হতে যাচ্ছেন এবং সেক্ষেত্রে তার যে সংসদীয় আসন রয়েছেন তিনি যেদিন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন সেদিন সাথে সাথে সেই আসনটি শূন্য ঘোষণা করবে সংসদ সচিবালয়। এক্ষেত্রে তার সেই আসনে আবার উপনির্বাচন দিবে নির্বাচন কমিশন এবং আমরা কিন্তু অপেক্ষা করছি এখানে বিএনপির যে প্রতিনিধি দল তারা আসবেন, আসার পর তারা প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচনী কর্তা যিনি রয়েছেন রাষ্ট্রপতি নির্বাচনে তারা সে মনোনয়ন জমা দিবেন। এবং নুসরাত, আরেকটু জানিয়ে রাখি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ হবে 20 আগস্ট দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত এবং এরপর নির্বাচন কমিশন সেখান থেকে সাথে সাথে একটি প্রাথমিক ফল ঘোষণা করবে। নুসরাত, এই ছিল আমার কাছে সবশেষ। অনেক ধন্যবাদ ফারজানা আপনাকে। দর্শক, নির্বাচন কমিশন থেকে যুক্ত হয়েছিলেন ফারজানা আক্তার এবং সচিবালয় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন মোহাম্মদ হোসেন। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপি তার চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে সেই বিষয়ে বিস্তারিত তারা আমাদেরকে তথ্য দিচ্ছিলেন। গণতন্ত্র চর্চায় প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন চায় 11 দলীয় ঐক্য। রাষ্ট্রপতি পদে অলি আহমদকে প্রার্থী করে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়ে কথা বলেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। এর আগে সকাল 11টার দিকে তারা নির্বাচন কমিশনে যায়, এরপর প্রধান নির্বাচন কমিশনারের কাছে 11 দলীয় ঐক্যের প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এ সময় জামায়াত নেতা আজাদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচন প্রতিযোগিতামূলক করতেই প্রার্থী দিয়েছে 11 দল। সচিবালয়ে দলীয় বৈঠক করায় বিএনপির সমালোচনাও করেন তিনি। গণভোটের রায় বাস্তবায়ন করলে সরকারকে আর সমালোচনার মুখে পড়তে হবে না বলেও মন্তব্য করেন হামিদুর রহমান আজাদ। আজ বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন আগ্রহী প্রার্থীরা। এগারো দলীয় জোট এবং বিরোধী দল রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করছে এবং আজকে আমরা এখানে এসেছি যে আমাদের 11 দলীয় জোটের যিনি প্রার্থী ডক্টর অলি আহমদ বীর বিক্রম ওনার মনোনয়নপত্র আমরা আজকে জমা দিয়েছি। আমাদের এই মনোনীত প্রার্থী 11 দলের পক্ষ থেকে ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম, মানে বীর মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। তো ওনার এই প্রস্তাবের এই মনোনয়নের ফরমের প্রস্তাবক হচ্ছেন ডক্টর শফিকুর রহমান এমপি, মাননীয় বিরোধী দলীয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর আমির আর নাগরিক পার্টির আলামীর সমর্থক। সংবিধানের 70 অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। এতে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চাওয়া হয়েছে। আজ এই তথ্য জানিয়েছেন রিটকারী আইনজীবী মোহাম্মদ ইউনুস আলী আকন্দ। আগামী রবিবার বিচারপতি খিজির আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চে এই রিটের উপর শুনানি হতে পারে। সংবিধানের 70 অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো নির্বাচনে রাজনৈতিক দলের কোনো প্রার্থী মনোনীত হলে, কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি যদি দল হতে পদত্যাগ করেন অথবা সংসদে
সেই দলের বিপক্ষে ভোটদান করেন তাহলে সংসদে তার আসন শূন্য হবে, তবে তিনি সেই কারণে পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হতে পারবে না। আইনজীবী জানান, ৭০ অনুচ্ছেদের কারণে আইনজীবীরা স্বাধীনভাবে ভোট দিতে পারেন না, তাদের গণতান্ত্রিক অগ্রাধিকার ব্যাহত হয়। গ্যাস অনুসন্ধানে কূপ খনন, জরিপ এবং নিজস্ব অর্থে বাস্তবায়িত প্রকল্পের ক্ষেত্রে সরকারি সীমার অতিরিক্ত ব্যয়ের ক্ষমতা চান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এজন্য দুটি আলাদা চিঠি দিয়েছেন অর্থমন্ত্রীর কাছে, যাতে বলা হয় সব প্রক্রিয়া অনুসরণ করে প্রকল্প বাস্তবায়ন সময় সাপেক্ষ। তাই বর্তমান সংকট কাটাতে বিদ্যমান ৫০ কোটি টাকা ব্যয়ের সীমা তুলে নেওয়া জরুরি। বিশ্লেষকরা মনে করেন, এই অনুমোদন দেয়া হলে অন্যরাও একই আবদার করার সুযোগ পাবে। ইমদাদ হোসেনের রিপোর্টে বিস্তারিত। ক্ষমতার ৬ মাসে প্রায় পুরোটা সময়ই সরকারের নিত্যসঙ্গী বিদ্যুৎ ও জ্বালানি সংকট, বিশেষ করে গ্যাস সরবরাহ। একদিকে স্থানীয় উৎপাদন কমে যাওয়া, অন্যদিকে আমদানি ব্যয় ও যোগানের অনিশ্চয়তা ভোগাচ্ছে সব শ্রেণীর গ্রাহককে। এমন বাস্তবতায় নির্বাচনী ইশতেহার অনুযায়ী নিজস্ব উৎসে ব্যাপক অনুসন্ধান চালাতে চায় জ্বালানি মন্ত্রণালয়। তবে এক্ষেত্রে বড় বাধা প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের দীর্ঘসূত্রতা, যা থেকে রেহাই পেতে অনুমোদিত সীমার অতিরিক্ত ব্যয়ের ক্ষমতা চেয়ে অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বর্তমান নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ৫০ কোটি টাকা ব্যয়ের প্রকল্প অনুমোদনের ক্ষমতা রয়েছে মন্ত্রীদের হাতে। এর বেশি হলে তা পাশ করাতে হয় একনেক থেকে। কিন্তু গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের ক্ষেত্রে সেই সীমা শিথিলের অনুরোধ করা হয় ওই চিঠিতে, যা নিয়ে আপত্তি রয়েছে বিশ্লেষকদের। এই ধরনের উদাহরণ যদি একটা তৈরি হয়, তখন এই ঝুঁকিটা তো সবসময় থাকে যে অন্য কেউ অন্য কোনো একটা পরিস্থিতিকে ব্যাখ্যা করে এটাকে বারবার এই ধরনের যে বাইপাস করে একটা বিশেষ সুবিধার জায়গা সৃষ্টি করা, সেইটা করার চেষ্টা করবেন। এটা আমরা অন্যান্য ক্ষেত্রে কিন্তু দেখেছি যে সরকারের যেই একটা জবাবদিহিতা প্রাতিষ্ঠানিক কাঠামো আছে, সেই কাঠামোকে সাইডলাইন করে কিন্তু বিভিন্ন ধরনের নীতি সিদ্ধান্ত এর আগের সরকার নিয়েছে। বাড়তি ব্যয়ের ক্ষমতা চেয়ে পাঠানো দুটি চিঠিতে বলা হয়, আগামী ৫ বছরে ১১৭টি কূপ খননের পরিকল্পনা রয়েছে সরকারের, যার মাধ্যমে বাড়তি গ্যাস যুক্ত হবে ১৫৩ কোটি ঘনফুট। এজন্য অনুসন্ধান, খনন, সাইসমিক সার্ভে, ওয়ার্ক ওভার এবং মূল্যায়নের জন্য ৫০ কোটি টাকার বেশি প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের ক্ষমতা দেওয়ার অনুরোধ করেন তিনি। অবশ্য তা ঠিক কত হবে সেটি নির্দিষ্ট করা হয়নি। আমরা দেখেছি এর আগে যে একনেকে অনেক ধরনের প্রকল্প আসলেই তারপরে কিন্তু এটা আবার পুনর্বিবেচনার ভিতরে যায়, কারণ মন্ত্রণালয় থেকে এটা নিজেদের যেহেতু এটা তারা করবেন, তাদের একক সিদ্ধান্তের ভেতরে এটা না আসাটাই ভালো। তাহলে আমাদের যেই কাঠামোটা আছে জবাবদিহিতার, সেইটা যুক্তিযুক্তভাবে থাকে। বর্তমানে স্থানীয় উৎস থেকে গ্যাস পাওয়া যাচ্ছে দৈনিক ১৬০ কোটি ঘনফুটের আশেপাশে। ইমদাদ হোসেন, ৭১, ঢাকা। বিকল হওয়া এলএনজি টার্মিনাল কবে নাগাদ ঠিক হবে সেটি নিশ্চিত নয়। তবে মেরামত করতে যুক্তরাজ্য এবং সিঙ্গাপুর থেকে আসা প্রকৌশলীরা যে তথ্য দিচ্ছেন সেটি সাধারণ মানুষকে জানানো হচ্ছে বলে জানালেন বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সিপিডি আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, এখন ব্যবস্থাপনা আর ইঞ্জিনিয়ারদের জন্য বসে থেকে দিন গোনা ছাড়া আর কিছুই করার নেই। এ সময় জ্বালানির তেল আমদানি সরবরাহ বেসরকারি খাতে দেওয়ার সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। এলএনজি টার্মিনালের দ্বিতীয় বয়লারটি মেরামত করা হলে দুটি একসাথে চালু করতে ৭২ ঘন্টা বন্ধ রাখতে হবে, তখন গ্যাসের সংকট আরও বাড়বে বলেও জানান মন্ত্রী। বলেন, ২০২৯ সালের মধ্যে মোংলা, পায়রা এবং হিরন পয়েন্টে আরও ৩টি এলএনজি টার্মিনাল বসানোর পরিকল্পনা করছে সরকার। পার্শ্ববর্তী দেশসহ আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের জ্বালানির সংকট ফলাও করে প্রচার করা হচ্ছে, ফলে তৈরি পোশাক খাতের বৈশ্বিক ক্রেতারা আতঙ্কিত হয়ে পড়ছেন বলে অভিযোগ করেন বিসিআই সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী। অন্যান্য যে জ্বালানিগুলো আছে, জীবাশ্ম জ্বালানি, এফএসএলতে যেসব ইঞ্জিনিয়াররা কাজ করছে, একজন এসছে ব্রিটেন থেকে আর একজন আসছে সিঙ্গাপুর থেকে, তারা যেভাবে আমাদেরকে এস্টিমেটেড টাইম দেয় সেইভাবে আপনাদের আশ্বস্ত করি। আপনারা যদি বলেন যে না ওইসব টাইম নিয়ে দিয়ে না, দেবো না, আমরা সারা পরে বলবো সারা হয়েছে। এখন আবার এখন যেটা ঝামেলা হয়েছে, একটা এফএসএল কাজ করছে যার জন্য কিছুটা গ্যাস আনতে পারছে,
কিন্তু ওই সেকেন্ডটা রিপেয়ার হয়ে যাওয়ার পরে এই দুইটা বয়লারের সিনক্রোনাইজ করার জন্য আমাকে 72 ঘন্টা শাটডাউন দিতে হবে। তখন কিন্তু একটা বিরাট গ্যাসের ক্রাইসিস হবে। দর্শক, আবার আমরা একটু নির্বাচন কমিশনে যেতে চাই। সেখানে আছেন সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, আমরা যতটুকু জানতে পেরেছি বিএনপির প্রতিনিধি দল এরই মধ্যে নির্বাচন কমিশনে এসে পৌঁছেছে। সেখানকার পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে যদি এই মুহূর্তে একটু বলেন। দর্শক, আমরা যতটুকু জানতে পেরেছি এরই মধ্যে নির্বাচন কমিশনে পৌঁছেছে বিএনপির প্রতিনিধি দল। আপনারা জানেন দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপির প্রার্থী হিসেবে এরই মধ্যে নির্বাচিত হয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং এরই মধ্যে তিনি মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগও করেছেন। দুপুরে সচিবালয়ে যখন বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছিল তখন এই সকল তথ্য জানিয়েছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমাদের সহকর্মী ফারজানা আক্তার নির্বাচন কমিশনে আছেন এই মুহূর্তে, তার সাথে আমরা যোগাযোগের চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে পৌঁছেছে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো সেখানে একটি বৈঠক শুরু হবে। সেই বৈঠকের বিস্তারিত অবশ্যই আমরা আমাদের সহকর্মীর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তার আগে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে বিজয়ী হয়ে স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2011 সালের 20 মার্চ বিএনপির তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবরণের পর দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে ঘোষণা করেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নির্বাচন কমিশনারও এসেছেন। বিএনপির প্রতিনিধি দলের সাথে সম্ভবত কিছুক্ষণের মধ্যে একটি বৈঠক শুরু হবে এবং সেই বিষয়ে বিস্তারিত আমরা আমাদের সহকর্মীর মাধ্যমে আমরা আপনাদের জানানোর চেষ্টা করছি। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে নির্বাচন কমিশনে বিএনপির যে প্রতিনিধি দল তারা এসেছেন এবং তারা প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, যিনি রাষ্ট্রপতি নির্বাচন 2026-এর নির্বাচনী কর্তা, নিয়ম অনুযায়ী তার কাছে মনোনয়ন যে ফর্ম সেটি জমা দেবেন, সেটি এখন জমা দিচ্ছেন। এবং এখানে নির্বাচন কমিশনের যে কর্মকর্তা তারাও আছেন এবং নির্বাচন কমিশন সচিব ঢুকলেন মাত্র। এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে মনোনয়নপত্র জমাদের যে নিয়মাবলী থাকে, যে সমর্থকের স্বাক্ষর, সেই স্বাক্ষর হয়তো নেওয়া হচ্ছে এবং এখানে এই মনোনয়নপত্রটি এখন জমা দেবেন প্রধান নির্বাচন কমিশনারের কাছে। এবং এখানে দেখতে পাচ্ছেন বিএনপির পক্ষ থেকে এসেছেন দলের সিনিয়র নেতা গয়েশ্বর চন্দ্র রায় এবং অ্যানি। এর পাশাপাশি আমরা কিন্তু দেখতে পাচ্ছি মঈন খানও আছেন, এখানে বিএনপির পক্ষ থেকে এসেছেন। কিছু আজকে দুপুরেই কিন্তু বিএনপির পক্ষ থেকে তাদের যে রাষ্ট্রপতি পদে দলের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করা হয়েছে এবং তার পক্ষে কিন্তু এই রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন ফর্ম জমা দিতে তারা এখানে এসেছেন, যেহেতু আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন রাষ্ট্রপতি নির্বাচনের। এবং এখানে সেই রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার যে আনুষ্ঠানিক কার্যক্রম বিএনপির পক্ষ থেকে, সেই কার্যক্রম চলছে। এবং সকাল 11টার দিকে বিরোধী দলীয় যে ঐক্যজোট, 11 দলীয় ঐক্যজোট জামাত, তারা এসেছিলেন। তারা তাদের পক্ষ থেকে তাদের যে রাষ্ট্রপতি পদে প্রার্থী তার পক্ষে তারা মনোনয়ন জমা দিয়ে গেছেন এবং এখন বিএনপির পক্ষ থেকে যে মনোনয়ন জমা দেওয়ার কার্যক্রম সেটি চলছে। আমরা ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এখানে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার যে কার্যক্রম সেটি চলছে এবং এই কার্যক্রম শেষে বিএনপির পক্ষ থেকে একটি ব্রিফিং করা হবে। সেই ব্রিফিং শেষ হলে আমরা আসলে আপনাদেরকে আরো বিস্তারিত তথ্য জানাতে পারবো। ফারজানা, অনেক ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই বিএনপির পক্ষ থেকে যখন ব্রিফটা করা হবে আপনার মাধ্যমে সেটা আমরা দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম নির্বাচন কমিশনে। তীব্র লোডশেডিং চলছে কুমিল্লা এবং মুন্সিগঞ্জে। লোডশেডিংয়ের কারণে 2 জেলার বেসিক শিল্পনগরীর বিভিন্ন কারখানায় উৎপাদনে রীতিমতো ধস নেমেছে। কারখানার মালিকরা বলছেন অতিরিক্ত জেনারেটর খরচ এবং শ্রমিকের মজুরি দিতে গিয়ে চরম লোকসানের মুখে পড়েছেন তারা। সহকর্মীদের তথ্য এবং ছবিতে বিস্তারিত। মুন্সিগঞ্জ বেসিক শিল্পনগরীতে অধিকাংশ সময় বিদ্যুৎ থাকছে না। শিল্প মালিকরা জানান একবার বিদ্যুৎ গেলে কয়েক ঘন্টায়ও বিদ্যুৎ আসছে না। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বন্ধ হয়ে যাচ্ছে কারখানার উৎপাদন। প্রতিটি কারখানার উৎপাদন নেমেছে তলানিতে। মুন্সিগঞ্জের বেসিক কর্মকর্তারা জানান বর্তমানে সচল 38টি কলকারখানায় বিদ্যুৎ না থাকায় প্রতিদিন শুধু জেনারেটর এবং অতিরিক্ত শ্রমঘণ্টা বাবদ ক্ষতি হচ্ছে অন্তত
20 লাখ টাকা। যে সোলার সিস্টেমের প্রতি সরকার একটু নবায়নযোগ্য জ্বালানির প্রতি সাথে পরিবেশ বান্ধব এই বিষয়ে হচ্ছে সরকার গুরুত্ব দিচ্ছেন। তো এটা সামনের দিকে এটার প্রসিডিউর আগালে আমরা আপনাদের তথ্য দিতে পারবো। তীব্র লোডশেডিংয়ে স্থবির কুমিল্লার বেসিক শিল্প কারখানার উৎপাদনও, নষ্ট হচ্ছে কাঁচামাল ও সংবেদনশীল যন্ত্রপাতি। দিনে 8 থেকে 10 বার পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। কুমিল্লা বিসিকের উপমহাব্যবস্থাপক জানান, সময়মতো বিদেশে পণ্য রপ্তানি করতে না পারায় ব্যবসায়ীদের জন্য লোকসান ও ব্যবসায়িক অনিশ্চয়তা তৈরি হচ্ছে। তো এই ক্ষতির কিন্তু একটা মাল্টি ডাইমেনশনাল ইফেক্ট আছে, যেমন তার ব্যাংক লোন রয়েছে, তারপরে যে আদার্স যে ম্যাটেরিয়াল কস্ট সেটাও কিন্তু বেড়ে গেছে। তো তাদের জন্য সার্ভাইভালটা কিন্তু অনেক কঠিন হয়ে যাচ্ছে। আর বিদ্যুতের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জানান, বেসিকের জন্য আলাদা একটি বিদ্যুৎ সংযোগের কথা ভাবা হচ্ছে। তো এই লোডশেডকে ম্যানেজমেন্ট করার জন্য যেটা আমরা এন্ড ইউজার থেকে চেষ্টা করতেছি, একটা সেন্ট্রালি যেহেতু আমাদের এই ক্রাইসিসটা রয়ে গেছে, ফুয়েল ক্রাইসিসটা রয়ে গেছে, সেখানে একটা বিষয় কাজ করছে। আমরা এন্ড ইউজার থেকে অর্থাৎ কনজিউমার এন্ড থেকে আমরা যতখানি সহনীয় পর্যায়ে রাখা যায় সেই অবস্থায় আমরা লোডশেড দেওয়ার চেষ্টা করতেছি আর কি। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী কুমিল্লায় দৈনিক 110 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। এর বিপরীতে গেল 15 দিনে 80 মেগাওয়াটের বেশি সরবরাহ পাওয়া যাচ্ছে না। পিন্টু হাজং, 71। দেশে বিনিয়োগ সম্ভাবনা খুঁজতে ঢাকা সফররত ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন জানান, দেশে বিনিয়োগ এবং কর্মসংস্থান বাড়ানো এবং সরকারের ইশতেহার বাস্তবায়নে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় ইউএস চেম্বার অফ কমার্সের সভাপতি অতুল কশ্যপ বলেন, তাদের সাথে ইতিবাচক আলোচনা হয়েছে। ভারতের সাথে অংশীদারিত্ব ধরে রেখে এগিয়ে যাওয়ার বিষয়ে আশ্বস্ত করেন তিনি। অতুল কেশব সহ বাংলাদেশ যুক্তরাষ্ট্র বিজনেস কাউন্সিলের 45 সদস্যের এই প্রতিনিধি দলে নেতৃত্ব দেন এক্সিলারেটেড এনার্জির ভাইস প্রেসিডেন্ট এবং চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন। কিভাবে বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়ানো যায়, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করা যায়, অর্থনৈতিক অগ্রযাত্রা বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও স্থিতিশীল এবং আরও দীর্ঘায়িত করা যায়, কিভাবে বাংলাদেশে কর্মসংস্থান তৈরি করা যায় এবং সরকারের বিভিন্ন ম্যানিফেস্টোতে যে পলিসিগুলো রয়েছে এগুলো বাস্তবায়নে আমেরিকার প্রাইভেট সেক্টর থেকে কিভাবে ভূমিকা রাখা যায় এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। There have been 50 of us, business executives, who have flown in from all over the world representing the front line of American companies, 25 of the top American companies. American companies are very privileged to be the top investors from a foreign country in Bangladesh. সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান খানের প্রতিহিংসায় ভবিষ্যৎ নিয়ে আশঙ্কায় এনবিআরের বহু কর্মকর্তা কর্মচারী। আন্দোলনের অজুহাতে নজিরবিহীন শাস্তির মুখে পড়েছেন অর্ধশত কর্মকর্তা। আবার তার ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়েছেন কেউ কেউ, যার প্রভাব পড়েছে রাজস্ব আদায়ে। ভুক্তভোগীদের অনেকেই আব্দুর রহমানের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ এনেছেন, চেয়েছেন তদন্ত। রুহুল আমিনের রিপোর্টে বিস্তারিত। এই ব্যক্তি একটি কর অঞ্চলের সাবেক কর্মচারী। সামাজিক মর্যাদাহানির আশঙ্কায় ক্যামেরায় চেহারা দেখাতে রাজি হননি। এনবিআরের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান খান যখন ডেপুটি কর কমিশনার, তখন 2 বছরের বেশি সময় ছিলেন তার অফিস সহকারী। দীর্ঘ বছর সুসম্পর্ক ছিল তাদের। ওনার সাথে এত গভীর সম্পর্ক দেখা হলে আমারে খুব আদর করত, এই করত। 2024 সালে একটি টেলিভিশন চ্যানেলে ওই ব্যক্তির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে খবর প্রচার হয়, যা আমলে নিয়ে আব্দুর রহমান তাকে চাকরিচ্যুত করেন। আমার কমিশনার উনি ফোর্স দিয়ে আমারে সাসপেন্ড করাইছে। দুর্নীতির অভিযোগে অধীনস্থদের চাকরিচ্যুত করা আব্দুর রহমান কি দুর্নীতিমুক্ত? তার সাবেক এই সহকারী জানান, আর 10 জন অফিসারের মতোই আব্দুর রহমানও নিয়মিত ঘুষ খেতেন। সবাই মনে করেন যেভাবে ট্যাক্স অফিসে যেভাবে করে ওইভাবে উনিও করছে। এখন উনি পরে তো মনে করেন প্রমোশন হওয়ার পর উনি ওনার দেখায় যে আমি খুব দুধা দোয়া। এসিটি থেকে ডিসিটি প্রমোশন পাওয়ার পর আমার সার্কেল আসছে। সে সময় তো মনে করেন সবকিছুই উনি করত, লেনদেন করত। সুসম্পর্ক থাকা সত্ত্বেও একটি সংবাদ আমলে নিয়ে আব্দুর রহমান কেন একজন কর্মচারীকে চাকরিচ্যুত করেন, এমন প্রশ্নের উত্তর জানতে কর অঞ্চলটির একাধিক কর্মকর্তার সঙ্গে কথা হয় প্রতিবেদকের। তাদের ধারণা, অতীত জানাই কাল হয়েছে সেই কর্মচারীর জন্য।
আব্দুর রহমানের প্রতিহিংসার শিকার হয়েছেন আরও বহু কর্মকর্তা কর্মচারী। তাদেরই একজন বিসিএস 29 ব্যাচের কর্মকর্তা দ্বিতীয় সচিব আব্দুল আহাদ 2024 সালে সেপ্টেম্বরে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে পাড়ি জমান। লেখাপড়া শেষে নিয়ম মেনে কর্মস্থলে যোগ দেন তিনি, কিন্তু তার বিরুদ্ধে পলায়নের অভিযোগ আনা হয়। উনি শুনানিতে আমার পাসপোর্ট, বোর্ডিং পাস ইত্যাদি চেয়েছেন, যেটা আসলে বিচারিক কর্তৃপক্ষের এখতিয়ারের মধ্যে পড়ে না। তাছাড়াও 4 বার শুনানির তারিখ পরিবর্তন করেছেন। এছাড়া আমার জবাব ওনারা গ্রহণ করতে চাননি, এই মর্মে আমার কাছে প্রমাণাদি রয়েছে। তদন্তে নির্দোষ প্রমাণ হওয়ার পরও আদেশে এই কর্মকর্তাকে সতর্ক করেন আব্দুর রহমান। আমি যোগদান করেছি, এটা তাদেরকে প্রমাণ দেওয়ার পর তারা শেষ পর্যন্ত আমাকে অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে, আবার সেই সাথে আমাকে সতর্ক করলো। কিসের সতর্ক বা কী আচরণে সতর্ক হবে সেটা আসলে কথা উল্লেখ করেনি, এবং এই সতর্ক হওয়ার ব্যাপারটি আমার কাছে মনে হচ্ছে ব্যক্তিগত প্রতিহিংসা পরায়ণতা থেকে। জাতীয় রহস্য বোর্ড থেকে পত্র দিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগকে জানানো হয় যে আমি প্রমোশনের জন্য এলিজিবল বা পদোন্নতি আমি পেতেই পারি। তারপরেও আমাকে কোনো কিছু না জানিয়েই পদোন্নতি বঞ্চিত করা হয় পরপর 2 বার, 24 সালের শেষের দিকে একবার, আর এই 2026 সালের প্রথম দিকে। কাস্টমসের একজন ডেপুটি কমিশনার লিয়েনে ছিলেন জেনেভায় ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনে। এনবিআরের আন্দোলন চলাকালে সেই কর্মকর্তা জ্যেষ্ঠদের দুর্নীতি নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি পোস্ট দেন। এরপর তার লিয়েন বাতিল করেন আব্দুর রহমান। এসবের বাইরে এনবিআর পৃথকীকরণ আন্দোলনের কারণে প্রায় অর্ধশত কর্মকর্তা কর্মচারীকে শাস্তি দেন আব্দুর রহমান। বাধ্যতামূলক অবসর দেন কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে। 2 জন সিনিয়রই বলেছেন যে কারো এগেইনস্টে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। আপনারা তো ছিলেন, তো তখন তো আপনারা তো সব কভার করছেন। এ কথা কি সঠিক না? মিডিয়াতে তারা 2 জন বলেছেন যে কারো এগেইনস্টে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। তারপর এত যে ব্যবস্থা নিল, 4-5 জন সিনিয়র অফিসারকে ফোর্স রিটায়ারমেন্ট দিয়েছে। এই অফিসারগুলোর ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখুক তো, দেখি। এবং শুধু অঙ্গীকার ভঙ্গ করেন নাই, অঙ্গীকার করে উনি নিষ্ঠুর আচরণ করেছেন। সাবেক চেয়ারম্যানের প্রতিহিংসামূলক কর্মকাণ্ডে এখনও অস্থির এনবিআর। রাজস্ব আদায়ের চেয়ে ভবিষ্যৎ নিয়েই চিন্তিত শাস্তিপ্রাপ্তরা। এনবিআর যে সমস্ত অফিসারগুলো ওই সময় আন্দোলন করেছিল, আমি শুধু এইটুকু যাব, একজন কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা ভুল করতেই পারে, কিন্তু এখানে একটা জিনিস আমি খুব ভালোভাবে দেখার চেষ্টা করি, সেটা হলো যে এই ভুলটা কি উনি ওনার ব্যক্তিগত কোনো ইন্টারেস্টে করেছে কিনা। তাদেরকে সুযোগ দেওয়া উচিত যদি সংশোধন কেউ হতে চাই, এবং এই ভুলটা আমি যতটুকু জানি কেউ কার ব্যক্তিগত স্বার্থের কারণে করে নাই। আব্দুর রহমানের বিরুদ্ধে সাবেক সহকারীর ঘুষ নেয়ার তথ্য শুধুই কি অভিযোগ? আয়কর নথিতে মেলে এর প্রমাণ। নানা অসঙ্গতিতে ভরা এনবিআরের সাবেক এই চেয়ারম্যানের কর নথি। পারিবারিক খরচ কম দেখিয়ে অবৈধ সম্পদ বৈধ করেছেন আব্দুর রহমান। ছেলে মেয়ের উচ্চশিক্ষার নামে বিদেশে পাঠিয়েছেন বিপুল পরিমাণ অর্থ। হাসনাত ইকবাল নামে এক ব্যক্তির কাছে গ্রহণ করেন 80 লাখ টাকা। সম্পদ গড়েছেন রাজধানীর লালমাটিয়া, ধানমন্ডি, ফার্মগেট, পূর্বাচল, বসুন্ধরা, গাজীপুর সহ বিভিন্ন স্থানে। অর্থ মন্ত্রণালয়ে বসে করতেন শেয়ার ব্যবসা। এসব বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও সাড়া দেননি আব্দুর রহমান খান। রুহুল আমিন, 71, ঢাকা। বিয়ের প্রস্তাব, প্রেমের আহ্বান, মোবাইলে রিচার্জের আবদার, এমনকি সন্তানকে ভয় দেখিয়ে খাওয়ানোর অনুরোধও আসে জাতীয় জরুরি সেবা 999-এ। যে নম্বরে থাকার কথা শুধু বিপদে পড়া মানুষের আরতি, সেখানে আসা অর্ধেকের বেশির কলই অপ্রয়োজনীয়। তবু এসব কলের ভিড় ঠেলে প্রতিদিন হাজার হাজার জরুরি ফোন রিসিভ করে মানুষের পাশে দাঁড়াচ্ছেন 999-এর কর্মীরা। ভাস্কর ভাদুরীর প্রতিবেদনে বিস্তারিত। সহযোগিতা করার জন্য নুরুল্লাহ স্যার সেবাটি নিচ্ছে। ধন্যবাদ স্যার, জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করার জন্য। জরুরি মুহূর্তে একটি ফোন কলই বদলে দিতে পারে একটি জীবন। তাই পুলিশ, ফায়ার সার্ভিস কিংবা অ্যাম্বুলেন্স সেবার জন্য দিনরাত 24 ঘন্টা খোলা থাকে জাতীয় জরুরি সেবা 999 বা 999। প্রয়োজনীয় তথ্যের জন্য আপনাকে ফোন করা হবে। শুরু থেকে গত 8 বছরে 999-এ কল এসেছে প্রায় 8 কোটি, কিন্তু এর মধ্যে প্রায় 57%ই অপ্রয়োজনীয়, অর্থাৎ কৌতূহল, মজা কিংবা অদ্ভুত আবদারের ফোনই বেশি। আচ্ছা, দক্ষিণ কাহিনীগঞ্জ, একটু লাইনে থাকুন, আমি আপনাকে। এখানে কলগ্রহীতা নারী কর্মকর্তাদের প্রায়ই দেয়া হয় বিয়ে বা প্রেমের প্রস্তাব।
এমনকি মোবাইলে রিচার্জের আবদারও আসে। আমাদেরকে জিজ্ঞেস করে যে আপনার সাথে কি প্রেম করা যাবে, এরকম কিছু কল। তারপরে আবার আমি বিয়ে করতে চাই, এই ধরনের অনেক কল আসে। চাইল্ড কলগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা কান্না করতেছে, বাচ্চা খাচ্ছে না, তো বাচ্চার মা কল করে বলে কি যে আন্টির সাথে কথা বলো, তাহলে ও খাবে, ভয় দেখাবে, এগুলো বলে। কল করে শুধু শুধু প্রপোজ করছে। অপ্রয়োজনীয় যে কলগুলো আসে সেগুলোতে আসলে একটু হ্যাজিটেট ফিল হয়। অনেকেই অবসর সময়ে গালিগালাজও করেন কলগ্রহীতাদের। এমন অসংখ্য অপ্রাসঙ্গিক কলের মাঝেই অপেক্ষা করতে থাকে প্রকৃত জরুরি সাহায্যের আবেদন। এটা তো বলতে পারবো না স্যার, কারণ আমরা তো সেবা দিয়ে থাকি। সেবা প্রতিষ্ঠানে এসে তারা ফোন করে বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করে, যা বলার মতো না, কোনো কারণ ছাড়াই। এক্ষেত্রে আমাদের তো আর করণীয় কিছু থাকে না। গালাগালিটা আমাদের অভ্যাস হয়ে গেছে বিভিন্ন জায়গায়। আসলে এটা একটা মানুষের মন মানসিকতা সবার তো একরকম না। অপ্রয়োজনীয় কলের এই চাপের মধ্যেও প্রতিদিন প্রায় 25,000 কল রিসিভ করে সেবা দিয়ে যাচ্ছেন প্রায় 400 জন কর্মী। প্রতিটি কল যাচাই করে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট সংস্থার কাছে পাঠানো হয় সহায়তার অনুরোধ। 80টা ওয়ার্ক স্টেশন আমরা কল রিসিভ করি। সেখানে বিপদগ্রস্ত লোকজন যখন ফোন করে তখন দেখা যায় এই অপ্রয়োজনীয় কলগুলোর জন্য আমাদের ওয়েটিং টাইমটা 2 মিনিট থেকে 3 মিনিটে পৌঁছে যায় অনেক সময়, যেটা আসলে অনেক একটা নেগেটিভ ব্যাপার, যে জরুরি সেবার ওয়েটিং টাইম আসলে থাকাই উচিত না। অপ্রয়োজনীয় কলের কারণে অনেক সময় জরুরি বিষয়ে দ্রুত সেবা বিলম্বের ঝুঁকিতে পড়ে। তাই নাগরিকদের দায়িত্বশীল আচরণ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন 999 কর্মকর্তারা। জরুরি কল যদি ধরেন, যেটা আমাদের বিশ্বের বিভিন্ন দেশে যেগুলোকে জরুরি কল ধরা হয়, যেটা লাইফ অ্যান্ড ডেথের কোশ্চেন থাকে, পুলিশের ক্ষেত্রে অথবা ফায়ার সার্ভিসের ক্ষেত্রে অথবা আপনার অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে আমরা যে 3টা সেবা দিয়ে থাকি, এই 3 সেবার ক্ষেত্রে আমরা মূলত 10% কল পেয়েছি এ পর্যন্ত। প্রায় 30 লক্ষ কলের মতো কল পেয়েছি। এবং এই কলের মধ্যে, এই জরুরি কলের মধ্যে আমাদের 84% কলই হচ্ছে আপনার পুলিশ সংক্রান্ত কল। অপ্রয়োজনীয় কল বন্ধে এবার টেলিযোগাযোগ আইন অনুসারে শাস্তির বিধান আনার পরিকল্পনা করছে জরুরি সেবা কর্তৃপক্ষ। তবে তাদের আশা আইন প্রয়োগ নয়, বরং জনগণই সচেতন হয়ে তাদের অধিকার বুঝে নেবে। ভাস্কর ভাদুরী, 71, ঢাকা। সৌদি আরবের সোফা কারখানায় আগুনে 16 জনের মৃত্যুর ঘটনা একটি হত্যাকাণ্ড বলে দাবি করেছে নিহত 2 জনের পরিবার। নিহত মোহন এবং সুমনের বাবা মা জানিয়েছে, দুর্ঘটনার সময় কারখানার গেটটি বাইরে থেকে বন্ধ ছিল। এর জন্য দায়ী আরেক বাংলাদেশি। পুরো বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা। বুলবুল আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন নাসিম আলী। সৌদিতে সোফা কারখানায় আগুনে দগ্ধ হয়ে নিহত মোহন প্রামাণিক এবং সুমন প্রামাণিকের মায়ের অভিযোগ, তার 2 সন্তান সহ 16 বাংলাদেশের মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, এটি একটি হত্যাকাণ্ড। কারখানার গন্ডগোল হয়ে কাকু ধরে মারিছে মা। তিনি আরো জানান, মোহন ও সুমনের সঙ্গে বিরোধ ছিল আরেক প্রবাসী বাবু মিয়ার। মৃত্যুর 2 দিন আগে মোহনকে মারপিট করেছিল বাবু, পরে তাদেরকে হত্যার হুমকিও দিয়েছিল। আমরা চাই সূক্ষ্ম বিচার। আমার বাবা হত্যা হয়েছে, কোনো মায়ের ছাল পাল যেন এরকম কাম যেন আর কোনোদিন কেউ করতে পারে। এই 17টা ছেলে যদি কারখানা তালাটা যদি না দিত, অতএব এটা পরিকল্পনা ভাবেই এটা হত্যা করা হয়েছে। অভিযুক্ত বাবু মিয়াও একই গ্রামের বাসিন্দা। তার স্ত্রী এবং শ্যালক বলেছেন, এই অভিযোগ ঠিক নয়। 16 জন মানুষের সাথে কি শত্রুতা ছিল? এরকম কি হত্যা করবে একজন? ওখানে মানে অবৈধ থাকার কারণে আমরা বরঞ্চ ভিতর সাইডটা আমরা মজবুত করে রাখি, যাতে পুলিশ টুলিশ ঢাকা দিলে যাতে না খোলে। এদিকে নিহত 16 জনের মধ্যে 9 জনের মরদেহ শনাক্ত করেছে সৌদি কর্তৃপক্ষ এবং বাংলাদেশ দূতাবাস। তাদের মরদেহ দ্রুত ফিরিয়ে আনার কাজ। দর্শক, নির্বাচন কমিশনে এই মুহূর্তে ব্রিফিং করছে বিএনপির একটি প্রতিনিধি দল। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। রাষ্ট্রপতি যাকে নির্বাচিত ইনশাআল্লাহ ভবিষ্যতে হবে আগামী 20 তারিখে, তার জন্য আমরা আমাদের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে আজকে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। আমাদের মনোনয়নপত্রের প্রস্তাবক ছিলেন আমাদের ডক্টর মঈন খান সাহেব এবং সমর্থক ছিলেন আমাদের বাবু গয়েশ্বরচন্দ্র রায়, দুজনই আমাদের স্ট্যান্ডিং কমিটির মাননীয় সদস্য। আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের দলের যুগ্ম মহাসচিব জনাব রিজভী আহমেদ সাহেব, জি, সিনিয়র মোস্ট যুগ্ম মহাসচিব তিনি আছেন,
এবং আমাদের হুইপবৃন্দ আছেন, আবার দলের অন্যান্য নেতৃবৃন্দ আছেন, আমাদের সালাম সাহেব আছেন, আমাদের যুগ্ম মহাসচিব বৃন্দ সবাই আছেন, আমরা এখানে উপস্থিত আছি। আমরা আজকে মনোনয়নপত্র জমা দিয়েছি। আমরা আজকে মনোনয়নপত্র একটু বন্ধ রাখতে বলেন কিছুক্ষণ। হ্যাঁ, আমরা মনোনীত করেছি, আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন। আমাদের দল থেকে দল মনোনয়ন করেছে, বিএনপি এবং আমাদের দলীয় জোট থেকে মনোনীত হয়েছেন আমাদের ভারপ্রাপ্ত আমাদের মহাসচিব সাহেব, তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি মনোনীত হয়েছেন এবং তাকে আমরা রাষ্ট্রপতি হিসেবে ইনশাআল্লাহ আগামী 20 তারিখে নির্বাচিত করতে চাই। এবং নির্বাচন হবে আমাদের সংসদ ভবনে এবং আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার সেখানে নির্বাচন দায়িত্ব পালন করবেন, তিনি রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন এবং সেখানে আমাদের মাননীয় সদস্যবৃন্দ আমরা সবাই ভোট দেবো। 349টা ভোট আছে। 349টা ভোটের মধ্যে আপনারা জানেন, ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন, আমাদের 11 দলীয় জোট থেকে আরেকজন সদস্য হয়েছেন কর্নেল অলি আহমদ সাহেব, কাজী উনি জোট থেকে মনোনীত হয়েছেন। কাজী তারাও মনোনয়নপত্র জমা দিয়ে গেছেন। আমরা সেদিন ভোট করব। এটা গণতন্ত্রের বিউটি হলো আমরা কন্টেস্ট করেছি, নির্বাচন করেছি। আমরা 17 বছর আন্দোলন করে গত যে একটা ইম্পার্শিয়াল নির্বাচনের মাধ্যমে আমরা সংসদ গঠন করেছি। সংসদে আজকে দেশের কার্যক্রম চলছে এবং দেশের মানুষের প্রত্যাশা পূরণের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব পরিশ্রম করছেন এবং মাননীয় সকল মন্ত্রীবৃন্দ এবং সকল সদস্যবৃন্দ তার স্ব-এলাকায় কাজ করে চেষ্টা করছেন যাতে আমরা 17 বছরের জঞ্জাল আমরা গত 5 মাসে যতখানি সম্ভব তাতে পরিষ্কার করার চেষ্টা করছি, ভবিষ্যতে আরও করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কাজে তারই ধারাবাহিকতায় তারই ফলশ্রুতিতে ইনশাআল্লাহ আগামী 20 তারিখে আমাদের রাষ্ট্রপতি নির্বাচিত হবে। নির্বাচিত হওয়ার পরে আমরা চেষ্টা করব আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দুটো বাক্য বলেছেন, আই হ্যাভ এ ড্রিম, এবং তিনি বলেছেন সবার আগে আই হ্যাভ এ প্ল্যান। উনি প্ল্যান বাস্তবায়ন করবেন এবং সবার আগে বাংলাদেশের স্থান এবং গুরুত্ব সবার আগে দিয়ে আমরা বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে চাই। সেই প্রত্যাশায় আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করে গণতন্ত্রের বিউটির কথা বললেন ভাই, কিন্তু আমরা দেখছি যে নির্বাচনটা একটা নিয়ম রক্ষার নির্বাচন হচ্ছে। বিরোধী দল থেকে বলা হচ্ছে তারা পাঠিয়ে দিয়েছে, কিন্তু গণভোটের আলোকে যদি সংস্কার প্রস্তাবগুলো মেনে নেওয়া হতো তাহলে 70 অনুচ্ছেদের সংশোধন হতো, সেক্ষেত্রে নির্বাচনটা আসলেই নির্বাচন হতো। এবং আপনারা তাদের অভিযোগ হচ্ছে আপনারা পরিবর্তন চান না বলেই আপনারা সেটা করেন। আমি যে প্রশ্নটা করছেন সেই গণভোটের সাথে রাষ্ট্রপতি নির্বাচনে আপনার যে উত্থাপিত গণভোটের সাথে রাষ্ট্রপতি নির্বাচনের কোনো সম্পর্ক নেই। গণভোট পুরোপুরি মাইনেও করা যাবে, না মাইনেও করা যাবে, কিন্তু আমরা মানব। সেই গণভোটটা আমরা প্রতিফলিত করব পর্যায়ক্রমে, পালাক্রমে সংসদে সংসদ হবে। রাষ্ট্রপতি নির্বাচনটা আলাদা বিষয়, এটা নিয়ম রক্ষার কথাটা সঠিক না। এখন নিয়ম রক্ষার না হয়তো আপনি বলতে পারেন তারা এই কটা ভোট আছে ফেল করবো জেনে শুনে। আমি তাদেরকে স্বাগত জানাই যে তারা রাষ্ট্রপতি নির্বাচনকে প্রত্যাখ্যান না করে অংশগ্রহণ করছে, এটা গণতন্ত্রের সৌন্দর্য বাড়াচ্ছে। আমি তাদেরকে কনগ্রাচুলেট করি। সুতরাং এটা কোনো মতে নিয়ম রক্ষার নির্বাচন না, এটা সংবিধান এবং আরপিইউ সমন্বয়ে যেটা হওয়া উচিত সেটাই হচ্ছে। দুটো বিষয় তারা বলে গেছেন, একটি বিষয় দর্শক, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে একটি ব্রিফ হচ্ছিল বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে, আমরা সরাসরি সেখানেই ছিলাম। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেলে। সাথে থাকুন।